সবকিছুতে দুঃখবিলাস কিন্তু খারাপ স্বভাব। দুঃখই কেন সব বিষয়ে টেনে আনতে হবে? ভালো বিষয় বের করার অভ্যাস করুন, তাহলে অল্পতে সন্তুষ্ট থাকতে পারবেন ও মানসিক শান্তি আল্লাহ তখন আরো বাড়িয়ে দেবেন। প্লেটে ভাত আছে, শরীরে দম আছে, পরনে ভালো কাপড় আছে, এটাই তো প্রথম ভালো দিক, সন্তুষ্ট থাকার। তারপরে আরো যদি খুঁজেন, দেখবেন আরো ভালো কিছু পাবেন। প্রতিটা মানুষের জীবনে ভালো সময় আসে যেমন, তেমন খারাপ সময়ও আসে। আর খারাপ সময় আসা উচিত, যাতে সে একজন মানুষ হতে পারে। অহংকার বোধ এবং খুব সহজলভ্য মানসিকতা থেকে নিজেকে সরিয়ে এনে রবের কাছে ফেরত আসে। তাই খারাপ সময় কারো কারো জীবনে আশীর্বাদ হয়ে আসে, আবার নিজেকে রিপেয়ার করার জন্য। অনেক সময় কিছু মানুষ এমনও হয় যে অন্যের বিপদে তাকে সাহায্য না করে উল্টো আরো তাকে তিরস্কার করে। সেই সব মানুষের জীবনে খারাপ সময় আসাটা খুবই জরুরি, আর এই খারাপ সময় তার জীবনে শিক্ষা হয়েই আসে। কারো মনে আঘাত করা ভীষণ পাপ, যেটা আমরা অহরহ কথা দিয়ে বা হাসি ঠাট্টার ছলে করে ফেলি, যেটি অপরাধ। তাই এগুলো থেকে নিজেকে সংযত রাখি। তাই যে যেই অবস্থায় আছি, সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারতো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। বেশ অনেকদিন পরে আজকে আবার লেবুর পানিটা বানিয়ে নিলাম। সকালবেলা উঠে সংসারের এত কাজ থাকে, আর সবার কথা ভাবতে গিয়ে নিজের জন্য আসলে কিছুই ভাবা হয়ে ওঠে না। তাই বলতে পারেন নিজের প্রতি একটা অযত্নই কাজ করে। এটা আসলে সময়ের অভাব বলতে পারেন। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও কিন্তু ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। তো সকালবেলা উঠেই আজকে প্রথমে একটু লেবুর পানি বানিয়ে নিলাম। তার আগে কিন্তু এই যে খিচুড়িটা দেখতে পাচ্ছেন, এটা বসিয়ে দিয়েছিলাম। তো আজকে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সবসময় তো দেখেন সকালবেলার নাস্তায় আমি ভুনা খিচুড়িটা বেশি রান্না করি। তার একটি কারণও কিন্তু আছে। ভুনা খিচুড়ি রান্না করতে গেলে খুব একটা সময়ের প্রয়োজন হয় না, আর এই লিকুইড খিচুড়িটা রান্না করতে গেলে বেশ অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর এর মধ্যে তো অনেক ধরনের সবজি দিতে হয়। আমি তো সাধারণত সবজি ছাড়া এটা রান্নাই করি না। আর সেই সঙ্গে চেষ্টা করি সব সময় কোনো না কোনো ধরনের মাংস অ্যাড করার জন্য। আজকেও আমি মুরগির মাংস অ্যাড করে দিয়েছি। সবজি হিসেবে দিয়েছি আলু, লাউ আর হচ্ছে বরবটি। একবার ভেবেছিলাম কিছুটা গাজর অ্যাড করে দিব, তারপর ভাবলাম না, খিচুড়ির মধ্যে একটা মিষ্টি ভাব চলে আসবে, যেটা আমার একদমই পছন্দ না। আমি বেশ খানিকটা আচার অ্যাড করে দিয়েছি। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়েছিল। আমার ভুনা খিচুড়ির রেসিপি দেখে একজন আপু কমেন্ট করেছিল যে আমার হাতের রান্না তার খেতে ভীষণ ইচ্ছে করছে। তো আমি জানি না আপু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো কিনা, তোমার জন্য বলছি, ইনশাল্লাহ আপু, যদি আল্লাহ পাক রিজিকে লিখে থাকেন তাহলে অবশ্যই আমার হাতের রান্না আমি তোমাকে খাওয়াবো। আর তুমি কোথায় থাকো সেটা তুমি বলনি। আমি তো ঢাকায় থাকি। যদি কখনো ঢাকায় আসো বা ঢাকায় থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। তোমার ইচ্ছেটি আমি অবশ্যই পূরণ করব। কথা বলতে বলতে আমি কিন্তু সকালের নাস্তা শেষ করে এই দিক থেকে মাংসের বাজার গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি একা কাজ করছি না, আপনাদের ভাইয়া কিন্তু সমস্ত মাংস কেটে দিয়েছে। কারণ এগুলো কাটা আমার পক্ষে একা সম্ভব ছিল না। কারণ অনেক বড় বড় হাড় সহকারে আপনাদের ভাইয়া কিনে এনেছে, মানে মাংস একদম পিস সহকারে। তো সেটা আপনার ভাইয়াই বানিয়ে দিয়েছে। তো এখানে বেশ কিছু মাংস কিন্তু আপনার ভাইয়া ক্লিন করে নিচ্ছে। তো আমি নিষেধ করেছিলাম, সে আগেই পানি দিয়ে ভিজিয়ে ফেলেছে। বললো যে বেশ কিছু মাংস সে ধুয়ে রাখবে। আমি এত করে বললাম যে মাংস কখনো ক্লিন করে রাখতে হয় না, এতে করে মাংসের এই পানির কারণে মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো আপনাদের ভাইয়া যেহেতু মাংসটা ভিজিয়ে ফেলেছে, কি আর করার। তো আমি একটা স্ট্রেনারে নিয়ে মাংসের পানিগুলোকে যতটা সম্ভব ছড়িয়ে নিয়েছি। আর এই মাংসগুলো একদম ছোট ছোট করে কেটেছে। এগুলো হচ্ছে বিরিয়ানির মাংস। আমার বাসার সবাই আবার কম বেশি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। তাই আমাকে কিন্তু মাঝে মাঝেই বিরিয়ানি রান্না করতে হয়। আমি কিন্তু অনেক সময় আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করিনি। কত রান্না যে আমি স্কিপ করে গিয়েছি, কারণ এত বিরিয়ানির রেসিপি দেখলে আপনাদেরও মাথা ঘুরে যাবে। আর তাই তো আজকে আলাদা করে বিরিয়ানির জন্য মাংস রেডি করে নিচ্ছি।
আলাদা করে মাংস রাখলে কি হয়, রান্নার সময় ঝামেলা হয় না। বিরিয়ানির মাংস আর রেগুলার রান্না করার মাংসটা সবসময় আলাদাই হয়। আমরা তো রান্না করার মাংসের মধ্যে তেল, চর্বি, হাড় সবকিছু ইউজ করি, কিন্তু বিরিয়ানির মাংসটা কিন্তু একদম সলিড মাংস থাকতে হয়। তো সেভাবেই মাংসগুলো আলাদা করে নিয়েছি। তো এখন পলি ব্যাগে ভরে নিচ্ছি। এত মাংস তো আর বক্সে রাখা যাবে না, তাই আমি সবসময় এভাবে মোটা পলিথিন দিয়ে রাখি। এই ধরনের মোটা পলিথিনে রাখলে কি হয়, এটা কিন্তু ছিঁড়ে যায় না, ফেটে যায় না। অনেক সময় একটার গায়ে যখন আরেকটা লেগে যায়, তখন টেনে তুলতে গেলে দেখবেন ছিঁড়ে যাচ্ছে পলিথিনটা। সেরকম কোনো সমস্যাই পোহাতে হয় না। তো আমি চেষ্টা করি সবসময় মাছ মাংস এই ধরনের পলিথিনে রাখতে, যদি কখনো পলিথিনে রাখি। বিশেষ করে যখন একত্রে অনেক মাংস নিয়ে আসে বা মাছ নিয়ে আসে, তখন কিন্তু সবকিছু বক্সে তুলে রাখা সম্ভব হয় না। তখন এই ধরনের মোটা পলিথিনগুলোই ব্যবহার করি। আর এটা কিন্তু একবার ইউজ করে যে ফেলে দেবেন বিষয়টা তেমন না। এটা আপনি ভালো করে আবার সার্ফ এক্সেল অথবা ভিম লিকুইড জেল দিয়ে ক্লিন করে রেখে দিতে পারবেন। দ্বিতীয়বার আবার ইউজ করতে পারবেন। এটা এতটাই শক্ত পলিথিন। তো আমি সব মাংসগুলোই এভাবে প্যাকেট করে নিয়েছি। এখন এক এক করে এক একটা মাংস আলাদা আলাদা জায়গায় রেখে দেব। বেশ কিছু মাংস কিন্তু আমি আগেই ফ্রিজে তুলে রেখেছি। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রান্নার জন্য। এগুলো আমি ফ্রিজের মধ্যে আলাদা যে একটা জালের মতো দেওয়া থাকে, মানে একটা বক্সের মতো দেওয়া থাকে, সেখানে রেখে দেব। এতে করে কি হবে, রান্নার সময় অন্য মাংসের সাথে এলোমেলো হয়ে যাবে না। আর মাংস একবার যখন বের করি, তখন ভিজতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগে। যখন দেখবো যে এটা রান্নার মাংস না, তখন আরেকটা সমস্যায় পড়তে হয়। তো এই যে ডিপ ফ্রিজের মধ্যে যে ঝুড়িটা রয়েছে, সেই ঝুড়িটার মধ্যে এই মাংসগুলো রেখে দিচ্ছি। এভাবে রাখলে রান্নার সময় খুঁজে পাওয়াটা খুব সহজ হয়। যে কোনো মাছ মাংসই আমি এভাবে আলাদা করে রাখি, মানে একটা চিহ্ন দিয়ে রাখি যে কোন মাছ বা মাংস আমি কোথায় রেখেছি। তো একজন আপু আমার কাছে আমার ডিপ ফ্রিজের অর্গানাইজেশন দেখতে চেয়েছিল। ইনশাআল্লাহ আপু, খুব শীঘ্রই চেষ্টা করব ডিপ ফ্রিজ অর্গানাইজেশন আপনাকে দেখানোর জন্য। তো কথা বলতে বলতে আমার কিন্তু মাংসের বাজারটা গুছিয়ে রাখা হয়ে গেছে। এখন চলে যাব দুপুরের রান্নার আয়োজনে। আজকে কিন্তু বিরিয়ানি রান্না করে নিচ্ছি। রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার কোনো গল্প, কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ভিডিওর নিচে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। যদি ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো গল্প, কথা, কাজ আপনার যদি একটু মন ছুঁয়ে যায়, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে বিরিয়ানির মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি। মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আর সঙ্গে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েছি। এরপর দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মিক্স 1 প্যাকেট। মশলাটা দিয়ে আমি বেশ কিছু সময় কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এরপর আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। এরপর এখানে দিয়েছি 1 কাপেরও বেশি টক দই। টক দইটা যেহেতু বরফ জমানো ছিল, তাই আমি বরফ অবস্থায় দিয়ে দিয়েছি। এরপর মাংসটাকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে আমি আবারও 1/2 লিটার মতো দুধ অ্যাড করে দিয়েছি। সেই সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ আর 4-5 টুকরো আলু বোখারা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব, ঠিক যত সময় পর্যন্ত ঝোলটা শুকিয়ে গাঢ় না হয়ে আসে। এরপর চুলা থেকে মাংসের হাঁড়িটা নামিয়ে অন্য একটি প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। সঙ্গে অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। যে যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণে মরিচটা অ্যাড করে নেবেন। ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছের উপর ভিত্তি করে দিবেন। আমি কিন্তু মাংসের মধ্যেও মরিচ দিয়েছি। তাছাড়া যে মশলাটা ব্যবহার করি, সেই মশলায়ও কিন্তু অনেক ঝাল রয়েছে। সেটা মাথায় রেখে ঝালটা ইউজ করবেন। আমার বাসায় যেহেতু সবাই বিরিয়ানির মধ্যে অনেক ঝাল খেতে পছন্দ করে, তাই কিন্তু আমি মরিচের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। এরপর আমি এখানে 1 কেজির মতো চাল ধুয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু পানি ঝরিয়ে রেখেছি। চালটা দিয়ে আমি বেশ কিছু সময় ভেজে নিয়েছি। সঙ্গে দিয়েছি ম্যাজিক মশলা 1 প্যাকেট আর স্বাদ মতো লবণ। এরপর ফুটন্ত গরম পানি দিয়েছি 2 কেজির থেকে সামান্য একটু কম, কারণ এখানে মাংসের মধ্যে বেশ কিছুটা ঝোল ছিল। আর যদি আপনি বিরিয়ানিটা একদম ঝরঝরে করতে চান, সেক্ষেত্রে
পানির পরিমাণটা সামান্য একটু কম দেবেন, খুব বেশি একটা না। ধরুন আমি 2 লিটার পানি থেকে হাফ কাপ পরিমাণ পানি তুলে নিয়েছি, এই পরিমাণ পানি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করেছি। এতেই 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে রান্না করা মাংসগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে নেড়ে চেড়ে। একদম হালকা হাতে এটা অ্যাড করতে হবে। আর একটু পরপর কিন্তু এটা নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না পড়ে। যখন দেখবেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে কিন্তু ভেতরে এখন একটু চাল চাল ভাব রয়ে গেছে, তখন এই হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিচে একটি তাওয়া দিয়ে দিবেন। বিরিয়ানিটা যখন সবশেষে দমে দিবেন তার আগে এর মধ্যে কিছুটা ঘি অ্যাড করে দিবেন। আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে বিরিয়ানিটা ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। আর দমে দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। 10 মিনিট পর এই যে দেখুন আমি বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। গরম গরম পরিবেশন করে নিন। আমার বাসায় যেদিন বিরিয়ানি রান্না হয় সেদিন আর বাচ্চাদেরকে খাওয়ার কথা বলতে হয় না, তাদের ক্ষুধা এমনিতেই বেড়ে যায়। তো আজকে আমার সকালের নাস্তাটাও অসম্ভব মজার হয়েছিল, আর বিরিয়ানিটাও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। সকাল থেকে রান্নার পাশাপাশি কিন্তু আমি আরো অনেক কাজ করেছি, যেটা অফ ক্যামেরায় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার বাসায় ছোটখাটো একটা স্টোর রুমের মতো আছে, যেখানে আমার সব কিছু রাখা থাকে। মানে বলতে পারেন এলোমেলো যত জিনিস থাকে। তো অনেকদিন পর্যন্ত ভাবছিলাম এই স্টোর রুমটা গুছিয়ে নিব। তো আপনাদের ভাইয়া তো বাসায় থাকে না, তাকেই বলেছিলাম একটু গুছিয়ে দিতে, কিন্তু সে তো থাকেই না। আজকেও বললাম একটু গুছিয়ে দেওয়ার কথা, সে চলে গেছে তার অফিসের কাছে। কি আর করার, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো তাই জিদ করে আমার কাজগুলো কিন্তু আমি একাই করে নিয়েছি। এই যে দেখুন এই স্টোর রুমটার মধ্যে আমার যত জিনিস আছে বাসার, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবকিছু এখানেই থাকে। বাসার যত শুকনো বাজার আছে সবকিছু কিন্তু এনে প্রথমে এখানেই রাখি। যখন যেটা প্রয়োজন হয় তখন এখান থেকে নিয়ে নেই। তো এরকম কিন্তু কয়েকটা ঝুড়ি আছে, সেই ঝুড়িগুলোর মধ্যে সমস্ত খাবার এভাবে সাজানো আছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের মশলা রয়েছে। যখন যেটা প্রয়োজন হয় যেন হাতের কাছে পাই, আমি সবসময় এই জন্য এক্সট্রাই আনিয়ে রাখি। কারণ আপনাদের ভাইয়া কখনোই বাসায় থাকে না। তাছাড়া আমার ছেলেটাও ম্যাক্সিমাম সময় ওর লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। তাই কি করব, আমার তো নিচে যাওয়া সম্ভব না। তাই এগুলো আমি সবসময় স্টোরে রেখে দিই, যেন কখনো আমার প্রয়োজন পড়লে দৌড়ে বাহিরে যেতে না হয়। আর ইদানিং এমনিতেও আমি খুব একটা বাহিরে যেতে পারি না, শারীরিক সমস্যা থাকে, অসুস্থ থাকি, যে কারণে চেষ্টা করি সবকিছু হাতের কাছে এনে রাখার। তো এই বাজারগুলো আপনাদের ভাইয়া গতকালকে করেছে। এখানে নুডলস, বিস্কিট, চানাচুর বিভিন্ন ধরনের, তারপরে শুকনো ডাল, এই যে মসুরের ডাল, তারপর হচ্ছে মুগ ডাল, সব ধরনের আর কি বাজার এখানে আনা রয়েছে। মানে যেন কখনো কোনোটার প্রয়োজন পড়লে আমাকে নিচে নামতে না হয়। তো এই স্টোর রুমটা কিন্তু অনেক নোংরা হয়ে থাকে। তাছাড়া বাচ্চারা যদি কখনো স্টোর রুমে কোনো কিছু খুঁজতে আসে তাহলে সবকিছু একদম এলোমেলো করে ফেলে, কারণ ওরা তো জানে না কোথায় কি রেখেছি। তো আজকে অনেকদিন পর ভাবলাম যে স্টোর রুমটা গুছিয়ে রাখি। তো এটা কিন্তু আমি রান্না করতে করতেই গুছিয়ে নিয়েছিলাম, যেটা অফ ক্যামেরায় করেছি, জাস্ট আপনাদের সঙ্গে এখন একটু শেয়ার করে দিলাম। আমার গত পর্বের ভিডিওতে ফাতেহা ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, আপু আমারও একরকম কিছু করতে ভালো লাগে না, প্লিজ মিষ্টি আপু আপনি ভিডিও দেওয়া বাদ দিবেন না। আমি আপনাকে পাবো কোথায়? আপনার ভিডিও দেখে আমার অলসতা দূর হয়ে যায়, কাজে মন বসে, মনটা ভালো হয়ে যায়। আপনি আমার একমাত্র বোন। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আপু তোমার কমেন্টসটি পড়ে সত্যি আজ মনে হচ্ছে আমারও বোন আছে। ধন্যবাদ আপু তোমার মতো একটি মিষ্টি বোন পেয়ে। আমি আসলে ভিডিও ছাড়তে চাইছিলাম না, কিন্তু ইদানিং কাজ করতে ভালো লাগে না। তাছাড়া তোমরা তো অনেকেই জানো আমি শারীরিকভাবে অনেক অসুস্থ থাকি। তার মধ্যে সারাদিন বাসায় অনেক কাজ থাকে, সেগুলো করে নিজেকে তো সময় দিতেই পারি না। ভিডিওর কাজ নিয়ে বসতে গেলে আসলে অনেকটা সময় এর পিছনে চলে যায়। আর আমার তো কাজ করার মতো কোনো হেল্পিং হ্যান্ড নেই। তার জন্যই মাঝে মাঝে ইচ্ছে করে যে কাজটা ছেড়ে দিব। সত্যি কথা বলতে ইউটিউব প্ল্যাটফর্মে আসা তোমাদের মতো আরো অনেক অনেক বোনকে পাওয়ার জন্য। ইউটিউবে কাজ করলে আমি হয়তোবা আমার নিজস্বতা ফিরে পাই, এটা সত্যি কথা। কারণ আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম, তাই সেজন্যই এখানে কাজ করা। কিন্তু ইদানিং কেন জানি না ইউটিউব থেকে মন উঠে যাচ্ছে। তারপরে চেষ্টা করে যাব যতদিন পারি ইনশাল্লাহ। আমার 2 দিন আগের একটি ভিডিওতে একজন আপু কমেন্ট করে বলেছেন আমার কিচেনটি সে সম্পূর্ণরূপে দেখতে চায়। তো আপু আজকে তো পারলাম না, চেষ্টা করব খুব শীঘ্রই আপনাকে আমার কিচেনটি দেখিয়ে দেওয়ার জন্য।
আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ভালোবাসেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সবাইকে বলবো আমার ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এতে করে আপনাদের মতো আরও অনেক বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আশা করছি আমার যে সকল আপুরা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন প্রাণীর ৩০০টি দাঁত থাকে। দাদার সঠিক উত্তর ছিল যোগ। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নিগার আফরোজ। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কোন সে গাছের নাম বলো তুমি শুনি, আমি যার মাঝের অক্ষর বাদ দিলে হাতে ব্যবহার করে নারী। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।